আজ্ঞে দাদু, জানালার পাশের সিটটা তো আমার নামে বুকিং দেওয়া আছে। ও, আমার আসলে গাড়ি ঘোড়াতে চললে খুবই গা গোলায়। তুমি যদি কিছু মনে না করো তাহলে এই পাশের সিটটায় বসতে পারো। ঠিক আছে দাদু, আপনি ওখানটাই বসুন, আমি আপনার পাশের সিটটায় বসছি। আমি সেই বৃদ্ধ লোকটার পাশে গিয়ে বসলাম। আমার দিকে তাকিয়ে লোকটা বলল, দাদু ভাই, তুমি খুব ভালো ছেলে। এখনকার ছেলে পেলেদের সাথে তো কথাই বলা যায় না। এইভাবে বলে লজ্জা দেবেন না দাদু। তা দাদু ভাই, কোথায় যাওয়া হচ্ছে তোমার? আমি আমার দাদু বাড়িতে যাচ্ছি, নুহাশপল্লীতে। ও, বেশ বেশ। ট্রেন থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দেখলাম স্টেশনের একটি সাইডে বেশ কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি সেদিক এগিয়ে গিয়ে বললাম, দাদা, নুহাশপল্লী যাবে? হ্যাঁ বাবু, যাব, তবে ভাড়াটা একটু বাড়িয়ে দিবেন। বেশ বেশ, চলো তাহলে। আমি রিকশায় চড়ে বসতেই রিকশাটা চালানো শুরু করলো রিকশাওয়ালা। বেশ কয়েক বছর পরে দাদু বাড়িতে যাচ্ছি, তবে এই যাওয়াটাও খুশির থেকে বেদনাদায়ক বটে। গতকাল সকালে একটা কল এলো। কে একজন জানো ফোনের ওপাশ থেকে বলল, আপনার দাদু ভাই বেশ অসুস্থ, শেষবারের মতো আপনাকে দেখতে চাইছে। যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। কথাটা বলেই ফোনের ওপাশে থাকা লোকটা কলটা কেটে দিল। এরপর আমি বারংবার কল করার পরেও কলটা আর কেউ রিসিভ করলো না। তাই দেরি না করে চলে এলাম দাদুভাইকে দেখতে। বাবু, এসে পড়েছি, নেমে পড়ুন। আমি চারপাশে তাকাতেই দেখলাম রিক্সাওয়ালা আমাকে একটা নদীর ঘাটে নিয়ে এসেছে। এ কোথায় নিয়ে আসলে আমায়? এই গ্রামে তো কোনো নদী আছে বলে জানতাম না। বাবু, আপনি বোধহয় বহু বছর পরে এই গ্রামে আসলেন। আজ থেকে আরো 2 বছর আগে টানা 1 মাসের ভারী বৃষ্টিপাতের ফলে এই পুরো চলন বিলটা এক নদীতে পরিণত হয়েছে। আপনি একটা নৌকোয় করে নদীটা পার হলেই ওপারেই নুহাশপল্লী। আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে নৌকোর জন্য ঘাটে এগিয়ে যেতেই দেখি একটা লোক নৌকো নিয়ে বসে আছে। আমায় দেখে বলল, দাদা বাবু এসেছেন, আপনার জন্যই বসেছিলাম। মাঝির এমন কথায় বেশ অবাক হলাম। লোকটাকে আজকের আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছিল না। আমার জন্য বসে আছেন মানে? ঠিক বুঝতে পারলাম না। আপনার নাম সীমান্ত চ্যাটার্জি না? হ্যাঁ, তবে আপনি জানলেন কিভাবে? আমার নাম হারাধন দত্ত। আপনার দাদুর সাথে 4 বছর ধরে আছি। বলতে পারেন ওনার বাড়ি আর ওনাকে দেখাশোনা করাই আমার কাজ। গতকাল আপনাকে কলটাও আমিই করেছি। আপনি কল পাওয়ার পরেই ছুটি আসবেন এটা আমি জানি, তাই আপনাকে নেওয়ার জন্য এই নৌকা নিয়ে বসে আছি। উঠে বসুন বাবু, আপনাকে ওপারে নিয়ে যাই। আমি নৌকোটায় উঠে বসলাম। হারাধন দত্ত নৌকার দ্বার আপন মনে বাইতে লাগলো। বেশ খানিকক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে আমি বললাম, আচ্ছা হারাধন দা, তুমি আমাকে কল করার পরেই আমি এতগুলো কল করলাম, তবে তুমি ধরলে না কেন?
এই গ্রামে নেটওয়ার্কের ভারী সমস্যা দাদাবাবু। আপনাকে কলটাও করতে আমার বেশ ধকল গিয়েছে। হারাধন দত্তের সাথে কথা বলতে বলতে নৌকোটা ঘাটে এসে ভিড়ল। আমি নৌকো থেকে নেমে দাঁড়াতেই হারাধনদা বলল, বাবু, আমার সাথে চলুন। আমি তার পিছু পিছু হেঁটে চললাম। বেশ খানিকক্ষণ হাঁটার পর দাদুর সেই বাড়ির সামনে হাজির হলাম। দেখলাম বাড়ির অবস্থা খারাপের থেকেও খারাপ। দেখে মনে হচ্ছে এ যেন একটা ভুতুড়ে বাংলো। বাবু, ভেতরে আসুন। বাড়িটার ভিতরে ঢুকে চারপাশটা ভালো করে দেখলাম। এ কি হারাধনদা, বাড়ির এমন অবস্থা কেন? এখানে মানুষ থাকতে পারে? আর আমার দাদু কোন ঘরে আছে? আপনার দাদু ঘুমের ওষুধ খেয়ে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। ডাক্তারবাবু বলেছে ওনাকে ঘুমানোর পর আর না ডাকতে। আপনি এখন হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কাল সকালে আপনার দাদুর সাথে দেখা করেন ক্ষণ। ঠিক আছে তাহলে। এই কথা বলে আমি একটা ঘরে প্রবেশ করে হাত মুখ ধুয়ে নিলাম। এর কিছুক্ষণ পরেই হারাধনদা হাতে করে খাবার দাবার নিয়ে আসলো। বাবু, খাবারটা খেয়ে শুয়ে পড়ুন। আর রাতে কোনো কিছু দরকার হলে আমায় ডাক দিবেন, আমি নিচের ঘরে আছি। হারাধনদা ঘর থেকে চলে যেতেই আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির ফলে বিছানায় পিঠ লাগাতেই গভীর ঘুমে ঢেলে পড়লাম। রাত তখন কয়টা হবে ঠিক অনুমান করতে পারলাম না। হঠাৎ আমার আশেপাশে কারো যেন টিপ টিপ করে হাঁটার শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। হঠাৎ আমি চোখটা খুলতেই দেখি আমার মাথার পাশে হারাধন দত্ত দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা ধারালো ছুরি চক চক করছে। আমি তাকে দেখে হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। এই কি করছো তুমি? এত রাতে তুমি এখানে? আর তোমার হাতেই ছুরি কেন? এখনো বুঝতে পারছিস না? তোকে মারার জন্যই এই ছুরি। তোর গলাটা এই ছুরি দিয়ে ফালা ফালা করে বাড়ির পেছনে পুঁতে দেব। এইসব কি বলছো তুমি? দাদু, আমার আমার দাদু কোথায়? তোর দাদু? তোর দাদুকে এই বাড়ির পেছনে গেলেই পাবি। দেখবি তার লাশ পচে গলে শুধু হাড্ডিগুলো পড়ে আছে। মানে তুমি কে? আমি কে তাই একটু পরেই টের পাবি। নে, এই কাগজে সাইন কর, আর এখান থেকে ভালোই ভালোই বাড়ি ফিরে যা। এটা কিসের কাগজ? আর আর এখানে আমি সাইন কেন করব? এই বাড়ি আর তোর দাদুর যত সয় সম্পত্তি আছে সব কিছুর দলিল। এই সম্পত্তির জন্য তোর দাদুকে গলা কেটে মেরেছি, তবে পরে জানতে পারি তোর দাদুর নামে কোনো কিছুই নেই। তার সব সম্পত্তি সে তোর নামে করে দিয়েছে। তাই তোকে ফোন করে তোর দাদুর অসুস্থতার নাটক সাজিয়েছি। এখানে ভালোই ভালোই সাইন কর, নয়তো তোর দাদুর মতো তোকেও মেরে ফেলবো। এই কথাটা শোনার পর চোখ যেন ভিজে উঠল। কোনো কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছি। এমন সময় দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা হারাধন
আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে। কে 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 আমাকে ছেড়ে দে। দেখলাম আস্তে আস্তে একটা অদৃশ্যমান লোক দৃশ্যমান হচ্ছে। পরনে ধুতি আর গায়ে একটি ফতুয়া, ঠিক আমার দাদুভাই যা পরতেন। অবয়মানটা যখন স্পষ্ট হলো, দেখলাম এই যে আমার দাদু। তবে সে যে এখন আর জীবিত নেই তা আমার আর বুঝতে বাকি রইল না। সে তার দুটো হাত দিয়ে হারাধনকে শূন্যে তুলে ধরেছে, আর হারাধন শূন্যে ছটপট করছে। তোর এত বড় সাহস! সম্পত্তির লোভে আমাকে মেরেছিস, এখন আবার আমার দাদু ভাইকেও মারার জন্য উঠে পড়ে লেগেছিস। দাঁড়া, তোর মতন শয়তানের শাস্তি আমি আজই দিচ্ছি। কর্তা বাবু, আমাকে ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছি। আমার বড় ভুল হয়েছে। কর্তা কর্তা দেখলাম হারাধন শূন্যে ছটপট করতে করতে দেহ ত্যাগ করল। আর আমার দাদু আমার দিকে ফিরে বলল, সীমান্ত দাদু ভাই, এই বাড়ির মালিক এখন থেকে তুমি। সব কিছু তুমি ভালো মতো দেখে রেখো। তোমার পাশে সব সময় আমি আছি। ভালো থেকো দাদু ভাই, ভালো থেকো। দাদু কথাটা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।